আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তোমরা যারা যারা তখন ধরে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো তোমরা কেমন আছো একটু জানাও, আর আমাদের ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ার কিনা একটু ঝটপট জানাও। হ্যাঁ, ওকে। তো আমাদের গত ক্লাসে একটা বাড়ির কাজ ছিল, এবং আমাদের আজকে কিন্তু মৌলের ধারণা এবং রাসায়নিক গণনার লাস্ট ক্লাস, ঠিক আছে? তো দেখো, দেওয়া ছিল হচ্ছে অক্সিজেন, কার্বন আর হচ্ছে কি হাইড্রোজেন, এটা আছে, এটার পার্সেন্টেজ দেওয়া আছে এবং আণবিক ভর দেওয়া আছে তোমার একটা, ঠিক আছে? ওকে, ফাইন। এখন হচ্ছে এটার সংকেত জানতে চাইছে, ফাইন। তাহলে আমার কাছে আছে হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর কি অক্সিজেন, ঠিক আছে? তো কার্বন আছে হচ্ছে 40%, হাইড্রোজেন আছে হচ্ছে 6.67%, আর হচ্ছে অক্সিজেন আছে হচ্ছে তোমার 53.33%, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে আণবিক ভর দিয়ে পারমাণবিক ভর দিয়ে ভাগ দেওয়া। তো ভাগ দিলাম আমরা। এর পরের স্টেপ কি ছিল? এর পরের স্টেপ হচ্ছে তোমার এই যে ভাগফলটা বসানো। তাহলে এখানে আসতেছে 3.33, এখানে আসতেছে 6.67, এখানে আসতেছে 3.33, ঠিক আছে? ওকে, এখন সবচেয়ে ছোট যে অনুপাত সেটা দিয়ে আবার আমরা ভাগ করব। তাহলে 1:1, ঠিক আছে? তাহলে স্থূল সংকেত কি আসতেছে ভাই? স্থূল সংকেত আসতেছে হচ্ছে CH2O, ঠিক আছে? এবং আণবিক ভর কি কত দেওয়া আছে? আণবিক ভর দেওয়া আছে হচ্ছে 60, তাহলে ইন্টু n ইকুয়ালস টু হচ্ছে 60। তাহলে কার্বন আসতেছে হচ্ছে তোমার 12, হাইড্রোজেন হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে তোমার 16। এই টোটালটা ইন্টু n যদি করি আমরা, এখানে আসতেছে 60, তাহলে n এর ভ্যালু আসতেছে 2। তাহলে ভাই আণবিক ভর, আণবিক সংকেত কত হবে এটার? আণবিক সংকেত আসতেছে হচ্ছে ভাইয়া C2H4O2, ঠিক আছে? এটা তাহলে C2H4O2। ওকে, ঠিক আছে ভাইয়া। তাহলে এটা ছিল আমাদের প্রথম বাড়ির কাজ। দ্বিতীয় বাড়ির কাজটা আরো সহজ ভাই। উদ্দীপক বিক্রিয়ায় উৎপন্ন 10 গ্রামে পরমাণুর সংখ্যা নির্ণয় করো ভাইয়া। উৎপন্ন যৌগটা কি? উৎপন্ন যৌগটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। এর একটি অণুতে পরমাণু সংখ্যা কত? পরমাণু সংখ্যা হচ্ছে ভাইয়া 1 2 3 4, চারটা, ঠিক আছে? এইবার আমরা ওই যে সূত্র শিখছিলাম ভাইয়া, W/M equals to N/N, মনে আছে? N equals to W/M equals to N divided by Na, ঠিক আছে? এখানে জানতে চাইছে কি উদ্দীপক বিক্রিয়া পরমাণুর সংখ্যা। তাহলে বেসিক্যালি অণুর সংখ্যা ইনটু যদি 4 করি আমরা, তাহলে পরমাণুর সংখ্যা বের হয়ে যাবে, তাই না? তাহলে W কত? W হচ্ছে 10 গ্রাম। সালফার ট্রাইঅক্সাইডের আণবিক ভর কত? সালফারের হচ্ছে 32 আর অক্সিজেন হচ্ছে 3টা, তাহলে 16 গুণ 3 মানে হচ্ছে 48, তাহলে টোটাল হচ্ছে ভাই 80। তাহলে 10 ডিভাইডেড বাই 80, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা আমরা পরে করতেছি। যাই হোক, তাহলে n ইকুয়ালস টু কি? W/M ইন্টু Na। তাহলে W হচ্ছে ভাই 10, M হচ্ছে 80, Na হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, ঠিক আছে? আসতেছে হচ্ছে তোমার 6.023 ইন্টু ভাগ হচ্ছে 8, 7.52 ইন্টু 10 টু দি পাওয়ার 22, ঠিক আছে ভাই? ওকে, ঠিক আছে, মাইনুর তাস্কিয়া, ভেরি গুড। তাহলে এখন তাহলে এটা হচ্ছে কি ভাই? এটা আসছে অণুর সংখ্যা। সুতরাং পরমাণুর সংখ্যা কত আসবে?
পরমাণুর সংখ্যা আসবে হচ্ছে n ইন্টু 4 বা 4n, তাহলে 4 ইন্টু 7.52 ইন্টু 10 টু দি পাওয়ার 22, ঠিক আছে, 3.0115 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি পরমাণু। শেষ। তাহলে এই যে বাড়ির কাজ দুইটা কিন্তু সহজ ছিল এবং আরো কিছু বাড়ির কাজ ছিল আমরা, ঠিক আছে। তো সব মিলায় তোমরা বাড়ির কাজে কোনো ঝামেলা ফেস করছো কিনা, বা এই যে এখন যে বুঝাইলাম এই বোঝানোতে কোনো অসুবিধা আছে কিনা জানাও, নাহলে আমরা হচ্ছে নতুন লেকচার শুরু করবো আর কি, ঠিক আছে। ওকে, ইজি তাই না? ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, তো দেখো রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে, যে ধরনের পরিবর্তনের ফলে পদার্থের রাসায়নিক ধর্মসমূহের কোনো পরিবর্তন হয় না, হুম, এবং নতুন কোনো রাসায়নিক যৌগ তৈরি হয় না, ওই পদার্থকে ওই পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলে। যেমন ধরো আমার কাছে এক টুকরা বরফ ছিল, ঠিক আছে, ধরো আমার কাছে কি ছিল, বরফ ছিল এক টুকরা। এখন এই যে এই বরফের টুকরা থেকে কিছুক্ষণ পরে হয়ে গেছে হচ্ছে পানি, ঠিক আছে, তারপরে কিছুক্ষণ পরে তাপ দিছি, হয়ে গেছে হচ্ছে জলীয় বাষ্প, ধোঁয়া, ঠিক আছে। এখন এই যে তিনটা জিনিসের মধ্যে আমি যদি দেখি কেমিক্যাল প্রপার্টি কি আছে, এটার মধ্যেও আছে H2O, এটার মধ্যেও আছে H2O, এবং এই যে জলীয় বাষ্প এটার মধ্যেও আছে H2O। যদি এই যে এই চেঞ্জটা হয়, যে রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি পরিবর্তন, ভৌত পরিবর্তন। বাট কিন্তু যদি এরকম হয় যে ভাইয়া, যদি কোনো পরিবর্তনের ফলে তার নিজের ধর্ম বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে, সেই পরিবর্তনকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। যেমন দেখো এখানে লোহার মরিচা পড়ছে, মরিচার সংকেত কি জানো ভাইয়া, Fe2O3NH2O, তার মানে ফেরিক অক্সাইডের সাথে কিছু পানি থাকবে। আর এমনিতে এটা কি ছিল, এমনিতে এটা ছিল জাস্ট আয়রন। তাহলে জাস্ট আয়রন থেকে ও যে এই জিনিসে পরিবর্তন হয়েছে, এটা অবশ্যই কি ভাইয়া, এটা অবশ্যই রাসায়নিক পরিবর্তন। তারপরে খাদ্য হজম, কাঠ পোড়ানো, অ্যাসিড ক্ষার বিক্রিয়া, সবগুলোই কি রাসায়নিক পরিবর্তন। এইবার তোমাদেরকে একটা স্লাইড দেখাবো, তোমরা আমাকে বলবা, ঠিক আছে, স্লাইড দেখে কি বুঝো, রাসায়নিক বিক্রিয়া বলতে তোমরা কি বুঝো, ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন তো আমরা বুঝছি। তাবা হ্যাঁ, আগামী ক্লাস না করে আজকের ক্লাস বুঝবাই যে। আচ্ছা, এই এপিসোড আমি দেখছি, বৃষ্টি হচ্ছে। টম মেকিং সুপার মিল্ক ফর জেরি, কে বলছে এটা? আচ্ছা, ফাহমিদা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানী টম, স্যার টম মেকিং, এই তো গুড, এতে তোমরা বুঝছো, তোমরা আসলে ম্যান অফ কালচার, ঠিক আছে। ওকে, তাহলে এই যে যারা যারা বুঝছো তারা তো বুঝছোই, আর যারা বুঝো নাই, দেখো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যে কোনো একটা প্রসেস, পরিবর্তনটা কি ভাই, পুরো ঘটনা, যে আচ্ছা ফাইন, এই যে এখানে একটা কেমিক্যাল দিছে, এখানে একটা কেমিক্যাল দিছে, নতুন একটা জিনিস তৈরি হয়েছে, ঘটনাটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন। বাট যে প্রক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে ভাই প্রক্রিয়া। যেমন ধরো এখানে CH4 আর ধরো অক্সিজেন রিয়াকশন করছে, রিয়াকশন করে তৈরি করছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, H2O, আর হচ্ছে তাপ। তাহলে ভাইয়া এই যে তুমি দেখতেছো যে কি কি মিলে কি কি তৈরি করতেছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। আর এই যে যেই সমীকরণ দিয়ে আমি যে টোটাল জিনিসটাকে প্রকাশ করলাম, এই সমীকরণটাকে আমরা বলতেছি কি রাসায়নিক সমীকরণ, ঠিক আছে। এই যে বিক্রিয়াকে যেটা দিয়ে আমরা প্রকাশ করি, বিক্রিয়া প্রকাশক সমীকরণ।
এটা কি? এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। ওকে, ঠিক আছে ভাই, তাহলে রাসায়নিক সমীকরণ কি আমরা বুঝলাম। তাহলে তিনটা জিনিস পাইলাম ভাইয়া। তিনটা জিনিস কি? একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর একটা কি পাইলাম? আর একটা পাইলাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আর একটা পাইলাম হচ্ছে রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, তাহলে রাসায়নিক পরিবর্তন দ্বারা আমরা বুঝতেছি যে ভাইয়া, যেই ঘটনাটার মধ্যে আসলে এই টোটাল পরিবর্তনটা আমার চোখে পড়তেছে। ঠিক আছে, যে একটা পরিবর্তনের মাধ্যমে যদি তার কেমিক্যাল চেঞ্জটা প্রকট হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, এবং এই পরিবর্তনটা যে প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কি? রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এবং এই প্রক্রিয়াটা আমি যে যদি কোনো সামারি আকারে, যদি কোনো সংকেত আকারে প্রকাশ করি, তাহলে সেটাকে বলতেছি হচ্ছে রাসায়নিক সমীকরণ। তাহলে তিনটা আসলে কি? সেম জিনিস। প্রক্রিয়া বুঝাইলে বিক্রিয়া, আর প্রক্রিয়াটাকে যদি আমি ভালো মতো ইকুয়েশন সহ লিখি, তাহলে সেটা সমীকরণ। বুঝা গেছে তিনটার মধ্যে বেসিক যে তফারেন্স? আচ্ছা, তাহলে এবার আমরা একে একে দেখি যে যেই প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। কয়লাকে আগুনে পোড়ানো একটা রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, তাহলে প্রক্রিয়াটাকে বা প্রসেসটাকে আমরা বলতেছি বিক্রিয়া। আর রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। তাহলে এই যে বিক্রিয়াটাকেই আমি যেটা দিয়ে প্রকাশ করছি সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করব সেই সকল পদার্থকে বলা হয় বিক্রিয়ক। এটা তো তোমরা জানোই যে বিক্রিয়ক হচ্ছে যাদেরকে নিয়ে শুরু করা হয়, যারা উৎপন্ন হয় তাদেরকে বলতেছি আমি উৎপাদ। ঠিক আছে, তাহলে এই যে এইখানে এরা হচ্ছে বিক্রিয়ক আর এরা হচ্ছে উৎপাদ। তাহলে তোমাদের কাছে আমি জানতে চাই এই বিক্রিয়ায়, ঠিক আছে, এই বিক্রিয়ায় বিক্রিয়ক কে আর উৎপাদ কে? আগে বিক্রিয়ক কারা সেটা বলো, পরে উৎপাদ বললো যাও। ভেরি গুড, তাহলে কার্বন আর অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক। চমৎকার, লেফটে যারা আছে তাই না? তাহলে কার্বন আর হচ্ছে অক্সিজেন। আর উৎপাদ কারা? উৎপাদ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা ভাই, এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই যে রাসায়নিক সমীকরণ যে আমরা লিখি এটার কিছু নিয়ম আছে, তোমরা অলরেডি জানো। যেমন দেখো, কার্বন আর অক্সিজেন বিক্রিয়ক গুলাকে আমরা বাম পাশে লিখছি আর উৎপাদ গুলাকে ডান পাশে লিখছি, মাঝখানে একটা তীর চিহ্ন দিয়ে আমরা ইকুয়াল করছি, তাই না? আর একটা কি, এদের ভৌত অবস্থা, কার্বন সলিড তাই এটাকে এস দিয়ে লিখছি, অক্সিজেন গ্যাস তাই এটাকে জি দিয়ে লিখছি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাই এটার ব্র্যাকেটে আমরা জি দিছি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে। ওকে ফাইন, তাহলে এবার দেখো রাসায়নিক সমীকরণ কিছু লেখার কিছু ফানি নিয়ম দিচ্ছে যেটা তোমরা অলরেডি জানো, তারপরে যেহেতু দিয়েছে সেহেতু পড়তে হবে। ঠিক আছে, তো দেখো, গণিতে যেমন সমীকরণের মাঝে একটি সমান চিহ্ন ব্যবহার করা হয়, তেমনি কোন বিক্রিয়ায় বিক্রিয়কের বাম পাশে এবং উৎপাদের ডান পাশে লিখে তাদের মাঝখানে সমান চিহ্ন বা তীর চিহ্ন বসানো হয়। যেমন ধরো এই যে এটা, এই যে তোমরা লিখছো না যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখছো এই যে ফ্রিতে যে ম্যাথ নলেজ দিচ্ছি আমরা, তোমরা যারা যারা এটা জানতা না আজকে জেনে ফেললা, দেখছো? আচ্ছা যাই হোক, তো এই যে এখানে যেমন সমান চিহ্ন দেওয়া হচ্ছে, আমাদের বিক্রিয়ার মধ্যে কি চিহ্ন দিয়ে? আমরা তীর চিহ্ন দিচ্ছি দুই পাশে। আচ্ছা, বিক্রিয়ক সমূহ এবং উৎপাদ সমূহের রাসায়নিক প্রতীক বা সংকেতের মাধ্যমে লেখা হয়, এটা আমরা জানি। আর একাধিক বিক্রিয়ক বা উৎপাদ থাকলে মাঝখানে যোগ চিহ্ন দেওয়া হয়। এটা ভাই এটা তো কমন কথা যে হাইড্রোজেন আর অক্সিজেন থাকলে মাঝখানে যোগ চিহ্ন দিব। আচ্ছা ফাইন, এরপরে কি, যদি সমীকরণের বাম পাশে বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা ডান পাশে সমান করে নেওয়া হয় তাহলে সেটাকে আমরা সমতাকৃত সমীকরণ বলি। ঠিক আছে, তাহলে দুই পাশে কি পরমাণুর সংখ্যা সমান থাকতে হবে। 4 নম্বরে কি বলছে যে যার যেটা ভৌত অবস্থা
সেটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। যেমন কঠিন হইলে তার ইংরেজি নামের পাশে সলিড লিখতে হবে বা প্রথম বর্ণ এস লিখবো। কোনো একটা যদি তরল হয় বা লিকুইড হয় তাহলে এল লিখবো। কোনো একটা যদি গ্যাস হয়, গ্যাস হইলে জি লিখবো। আর যদি জলীয় দ্রবণ হয়, অ্যাকুয়াস সলিউশন হইলে তার জন্য কি লিখবো, একিউ লিখবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে ভাই এইগুলা আমরা বুঝি আর না বুঝি একটা যদি আমরা লিখে ফেলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? আর ফাইনালি কি, কোন বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হয় বা কতটুকু তাপ শোষিত হয় তাও সমীকরণে দেখানো যায়। সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সমতা করতে হবে এবং তাদের ভৌত অবস্থা লিখতে হবে। তাহলে ফাইন, আমরা সবকিছু একবারে লিখবো। ঠিক আছে? তাহলে দেখো N2 নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ইকুয়ালস টু NH3। এই বিক্রিয়া আমরা লিখলাম প্রথমে। তাহলে সবার আগে কি করতে হবে, আমরা তীর চিহ্ন দিছি, একের অধিক বিক্রিয়ক থাকলে যোগ চিহ্ন দিছি, বাট এখানে আমরা এদের সলিড অবস্থা লিখি নাই, যে বা ফিজিক্যাল অবস্থা লিখি নাই। নাইট্রোজেন হচ্ছে ভাই গ্যাস, তাহলে ব্র্যাকেটে জি লিখবো। হাইড্রোজেনও গ্যাস, ব্র্যাকেটে জি লিখবো। অ্যামোনিয়াও কি গ্যাস, তাহলে ব্র্যাকেটে জি লিখবো। তাহলে একটা গেল। এবার দেখি যে দুই পাশে অণু পরমাণুর সংখ্যা সমান আছে কিনা। সমান না থাকলে কি করতে হবে, এখানে আছে নাইট্রোজেন দুইটা, এখানে আছে একটা, তাহলে অবশ্যই এটাকে কত দিয়ে গুণ দিতে হবে, 2 দিয়ে গুণ দিতে হবে। ওকে ফাইন, 2NH3 লিখলাম। বাট এখানে নাইট্রোজেন আর নাইট্রোজেন মিললো, বাট হাইড্রোজেন এখানে হয়ে গেছে 6টা, এখানে আছে 2টা, তাহলে একে আবার আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে এখন মোটামুটি মিলছে। এরপরে এই বিক্রিয়ায় যদি তাপ উৎপন্ন হয় তাহলে তাপটাও সমীকরণ সহ লিখতে হবে। তাহলে প্লাস 92 কিলোজুল তাপ। ঠিক আছে, এভাবেও লিখতে পারি। আর এর বাইরে আমরা ডেল এইচ দিয়েও লিখতে পারি। ঠিক আছে, সেটা আমরা চ্যাপ্টার 7-এ শিখবো। আপাতত জেনে নাও যে তাপ উৎপাদী একটা বিক্রিয়া হলে ডেল এইচ হয় -92 কিলোজুল, মানে মাইনাস হয়। আচ্ছা, যাই হোক, তো আমরা সমীকরণ লেখার নিয়মাবলী দেখলাম, এগুলো আমরা জানি। এখন আসতেছে হচ্ছে ভাইয়া রাসায়নিক সমীকরণ সমতা করতে হবে, ব্যালেন্সিং করতে হবে কিভাবে। এখানে নিয়মগুলো একবার পড়বো আমরা, বাট নিয়ম না বুঝলে কোনো ব্যাপার না, নিয়ম কোনোদিনও পরীক্ষায় আসবে না, আসবে ব্যালেন্স করতে পারো কি পারো না। ঠিক আছে, সেটা পারলেই হবে আমাদের জন্য। তাহলে দেখো, প্রথমে বিক্রিয়ক এবং উৎপাদের সঠিক সংকেত লিখে বিক্রিয়ার সমীকরণটি লিখতে হবে। ফাইন, সমীকরণে সমতা না থাকলে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে সমান করার চেষ্টা করতে হবে। প্রথমে যৌগিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণুর সংখ্যা সমান করার চেষ্টা করো, পরবর্তীতে মৌলিক অণুতে বিদ্যমান পরমাণুর সংখ্যা সমান করার চেষ্টা করো। এরপরে সমীকরণের উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান হলেই তা সমতা হয়েছে বলে বিবেচিত হবে। তাহলে ভাইয়া ইজি হিসাব দেখো, আমি তোমাকে বললাম যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি হয় জানো, পানি তৈরি হয়, H2O তৈরি হয়। এখন সমতা করার প্রথম নিয়ম হচ্ছে ভাইয়া, তুমি যে কোনো একটা বিক্রিয়ক নিবা। ঠিক আছে, একটা বিক্রিয়ক নিয়ে তার সাথে হচ্ছে উৎপাদের ব্যালেন্স করার চেষ্টা করবা। দেখো এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে 2টা আছে, তাহলে ফাইন, মিললো। অক্সিজেন আছে 2টা, এখানে আছে একটা, তাহলে 2টা অক্সিজেনের বিপরীতে এখানে কয়টা অক্সিজেন থাকা উচিত, 2টা। তাহলে অক্সিজেন আছে যেই কম্পাউন্ডটাতে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 2H2O করলাম, তাহলে অক্সিজেন মিললো। বাট এখানে এখন হাইড্রোজেন হয়ে গেছে কয়টা, 4টা, এখানে 2টা আছে, তাহলে এখানেও আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করব। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার না? ঠিক আছে, তাহলে আমরা আরেকটা দেখি। এইবার দেখো, যে কোনো হাইড্রোকার্বনের দহন বিক্রিয়ার সমতা। একটা জিনিস একটু লিখে দেই, ঠিক আছে, এটা আজীবন মনে রাখো। হাইড্রোকার্বনের দহনে হাইড্রোকার্বনের দহন কি ভাই, অক্সিজেনের উপস্থিতিতে কাউকে যদি জ্বালানো হয়, দহনে আজীবন কার্বন ডাই অক্সাইড এবং H2O উৎপন্ন হবেই। এবার আসি ভাইয়া, এই যে কি XYZ কিছু একটা লিখছে, এগুলা কি মুখস্থ করবো নাকি করবো না?
প্রথম কথা হচ্ছে না। কেন করব না? কারণ আমরা কমন সেন্স কাজে লাগায় ব্যালেন্সিং করব, একদম যাতে একটার জন্য না সবার জন্য পারি, ঠিক আছে? তো ধরো তোমার কাছে আছে মিথেন CH4, ঠিক আছে? CH4 যদি থাকে, CH4 থেকে তুমি দহন বিক্রিয়া করছো, উৎপাদ কে হবে সেটা তুমি জানো। উৎপাদ হবে হচ্ছে, বলে দিছি, কার্বন ডাইঅক্সাইড আর H2O। এবার দেখো কেন কার্বন ডাইঅক্সাইড আর H2O হবে? হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, এখানে কার্বন আছে হাইড্রোজেন আছে, তাহলে কার্বন থেকে যাবে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন থেকে যাবে H2O। তাহলে ভাই কার্বন আছে কয়টা? একটা। যে কয়টা কার্বন সে কয়টা কার্বন ডাইঅক্সাইড। এখানে যদি 5টা থাকতো 5টা কার্বন ডাইঅক্সাইড, 10টা থাকলে 10টা, 14টা থাকলে 14টা। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 5 কার্বন ডাই অক্সাইড। ফাইন। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। ভাইয়া 2টা হাইড্রোজেন থেকে যদি একটা পানি হয়, 4টা হাইড্রোজেন থেকে কয়টা পানি হবে বলো তো? ভেরি গুড, 2টা। তাহলে 2H2O। এইবার তোমাদেরকে আমি ব্যালেন্সিং করার আমার নিয়ম বলে দিই যে আমি কিভাবে করতাম তোমাদের বয়সে। আমি যে কোনো একটা কম্পাউন্ড নিতাম, সবচেয়ে জটিল যেটা সেটা নিলে ভালো হয়। যেমন এইটা একটু কঠিন, এটা একটু সহজ, এইটা নিয়ে করতাম। এইটার সাপেক্ষে বাকিগুলারে বের করতাম। আমি জানি কার্বন ডাইঅক্সাইড হবে আর পানি হবে। তাহলে একটা কার্বন, এখানে 5টা লিখছি কেন আমি? আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা, 5টার কথা বলছিলাম যে 5টা হইলে 5টা হবে, যাই হোক। তাহলে দেখো একটা কার্বন থেকে একটা কার্বন ডাইঅক্সাইড, ফাইন। 4টা হাইড্রোজেন থেকে 2টা পানি। এখন তাহলে এইটা স্যাটিসফাইড, এটারে আমি আর ধরবো না। এখন এইগুলার সাপেক্ষে আমি দেখবো সেকেন্ড যেটারে বাদ দিছি সেটা কতটা লাগবে। তাহলে দেখো অক্সিজেন এখানে আছে 2টা আর এখানে আছে 2টা, তাহলে টোটাল অক্সিজেন কটা? 4টা। তাহলে 4টা অক্সিজেন ভাইয়া, 4টা অক্সিজেন পরমাণু। ভাইয়া মার্কেটে মার্কেটে অক্সিজেন কি পরমাণু আকারে পাওয়া যায় নাকি অণু আকারে পাওয়া যায় বলো? সরি সরি, 5টা আমি ভুলে লিখছি ভাইয়া, অণু আকারে পাওয়া যায়। তাহলে মার্কেটে আমরা অক্সিজেনকে আর সিঙ্গেল পাই না, O2 আকারে পাই। তাহলে 4টা অক্সিজেন পরমাণু মানে হচ্ছে 4/2 O2 অণু। তাহলে এখানে আমরা অক্সিজেন পাচ্ছি হচ্ছে 4/2 মানে হচ্ছে 2টা। তাহলে এখানে লিখবো সুন্দর করে 2O2, ঠিক আছে? তাহলে আরেকটা করি এইভাবে, একটা বিশাল হাইড্রোকার্বন নেই, নেই অক্টেন। অক্টেন চিনো? C8H18 ভাইয়া, ঠিক আছে? এইটার সাপেক্ষে আমি দহন বিক্রিয়া করব। কতটা অক্সিজেন লাগে আমি এখনই শুরু থেকেই বলতে পারতেছি না, বাট আমি এতটুকু জানি যে কার্বন ডাই অক্সাইড হবে আর পানি হবে। এবার তোমরা আমাকে ধাপে ধাপে হেল্প করবা। ভাইয়া এই যে C8H18 থেকে কার্বন ডাই অক্সাইড কয়টা হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি তো বুঝাই দিতেছি, জান্নাতুল মা খেয়াল করো তুমি। দেখো তাহলে C8H18 যদি থাকে 8টা কার্বন, তাহলে কার্বন ডাই অক্সাইডও 8টা, 8CO2। হাইড্রোজেন 18টা, পানি কয়টা? ভাইয়া পানি কয়টা? 9টা, ভেরি গুড। তাহলে প্লাস 9H2O। কি বলছি আমি? যে কোনো একটারে ধরবো, সেটার সাপেক্ষে উৎপাদ বের করে ফেলবো। উৎপাদ বের করার পরে এই প্রোডাক্টটা বাদ দিয়ে এবার আমি এই রিঅ্যাকট্যান্টটা বাদ দিয়ে আমি এবার অক্সিজেন হিসাব করব, অক্সিজেন কয়টা লাগে। তাহলে অক্সিজেন আছে হচ্ছে এখানে 8 দুগুণী 16টা আর 9টা 25টা। তাহলে 16 প্লাস 9 মানে হচ্ছে 25টা অক্সিজেন পরমাণু। তাহলে মার্কেটে কি অক্সিজেন আকারে পাওয়া যায় নাকি O2 আকারে পাওয়া যায় বলো? O2 আকারে পাওয়া যায়। মার্কেটে বলতে বায়ুমণ্ডলে বুঝাইছি, ঠিক আছে? তাহলে 25/2 O2। তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে 25/2, ঠিক আছে? ইজি না ভাইয়া বলো? তাহলে আর একটা করি, এবার তোমরা আমাকে বলবা সবগুলা। C3H6 প্লাস O2
ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O। এখন আমরা বলতেছি যে এটা এ, এটা বি, এটা সি। এ এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত, তোমরা আমাকে বলবা। ঠিক আছে, বি আর সি তো ইজিলি বলে দিচ্ছ ভাইয়া। আরে সেরা, কে কে সবার আগে করছে? শাফিন, ভেরি গুড শাফিন। দিঘি, চমৎকার। ফাহমিদা, ভেরি গুড। কে? ফাহমিদা, মৌনতা, সাবাস। ওকে, তাহলে তোমরা পারতেছো ভাইয়া। তাহলে দেখো কি করব আমরা, এগুলোকে এখানে রাখি, এই সেম রিঅ্যাকশন আমরা আবার লিখি। ঠিক আছে, ওকে। তো দেখো কাহিনী খুবই সিম্পল ভাই। এখানে কার্বন আছে 3টা, কার্বন ডাইঅক্সাইড হবে 3টা, হাইড্রোজেন আছে 6টা, 6 ডিভাইডেড বাই 2 মানে 3টা H2O। তাহলে 3 দুগুণি 6, 6 আর 3 9, 9টা অক্সিজেন পরমাণু, তাহলে 9/2 O2 হবে। তাহলে এখানে যে O2টা যেটা লিখছি সেটা হবে হচ্ছে 9/2। তাহলে ফাইন, এ হচ্ছে 9/2, এ হচ্ছে 9/2, বি হচ্ছে 3, সি হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 9/2 3 3। তাহলে সমতাকরণ আমরা বুঝলাম, পারবো এবার। এইবার আসি ভাইয়া, ওই যে যে সূত্র আমাদেরকে শেখানো হয়েছিল সেইটার ভ্যালিডেশন এবার আমরা দিব। ঠিক আছে ভাইয়া, এই যে দেখো এক্স, সি এক্স এইচ ওয়াই মানে বোঝাচ্ছে এখানে কার্বন কয়টা, হাইড্রোজেন কয়টা। এক্স হচ্ছে কার্বনের সংখ্যা, ওয়াই হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা। এবার দেখো যতগুলা কার্বন ততগুলা কার্বন ডাইঅক্সাইড মিলছে। এক্স থাকলে এক্স কার্বন ডাইঅক্সাইড, এখানে এম থাকলে এম কার্বন ডাইঅক্সাইড, এন থাকলে এন। যতগুলো হাইড্রোজেন তার অর্ধেক পানি, মিলছে। আচ্ছা ফাইন। তাহলে অক্সিজেন কিভাবে হিসাব করবো ভাইয়া? অক্সিজেন হিসাব করতেছি আমি, এইখানে টোটাল দেখো অক্সিজেন আসতে হচ্ছে এক্স এর দ্বিগুণ, তাহলে 2x আর y/2, এটা হচ্ছে অক্সিজেনের পরমাণুর সংখ্যা। তাহলে অণুর সংখ্যা বের করার সময় কি টোটালটারে আবার 2 দিয়ে ভাগ দিব। তাহলে 2x ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে x, আর y ডিভাইডেড বাই 2 কে আবার যদি ভাগ দেই তাহলে y ডিভাইডেড বাই 4 O2, এটাই আসছে। ঠিক আছে, তো সূত্র মুখস্থ করার আমার মনে হয় কোনো দরকার নাই, তোমরা ডিরেক্টলি সংকেত দেখে দেখে বসাবা, তাই না? ওইটাই ইজিয়ার, বুঝছো? আচ্ছা, দেবজ্যোতি সুন্দর কথা বলছে যে ভাই আমি যদি ফ্র্যাকশন না রাখতে চাই, ফ্র্যাকশন যদি না রাখতে চাও তাহলে তুমি সমতা কি করবা, 2 দিয়ে গুণ দিয়ে দিবা। তাহলে 2, এখানে 2 প্রোপেন, 9 অক্সিজেন, 6 কার্বন ডাইঅক্সাইড, 6 H2O, তোমার ব্যাপার। ঠিক আছে, ওকে। তাহলে এই বিক্রিয়াটা সমতাকরণ করি, চলো। এখানে হচ্ছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন প্লাস H2O, এটা তো আমরা করছি যে 2, এখানে 1 আর এখানে 2। ঠিক আছে, আমরা সেকেন্ডটা করি, চলো। সেকেন্ডটাই বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর HCl, এখানে কি তৈরি হবে কোশ্চেন মার্কে আমি তোমাকে বলে দিলাম, AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে। ঠিক আছে, তাহলে Al2O3 প্লাস HCl রিঅ্যাক্ট করে তৈরি করে হচ্ছে ভাইয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর H2O। কোনটা কতটা তৈরি হবে সেটার জন্য আমি সমতাকরণের প্রথমে কি বলছি, একটাকে ধরে এটার সাপেক্ষে উৎপাদ মিলাইতে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আছে 2টা, এখানে আছে কয়টা, একটা। তাহলে এটাকে আমরা আগে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে অক্সিজেন আছে 3টা, এই প্রোডাক্টে অক্সিজেন আছে একটা, তাহলে এটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি। ফাইন, শেষ, মিলছে। তাহলে এইটা স্যাটিসফাইড, এটার সাপেক্ষে প্রোডাক্ট আমরা মিলাই ফেলছি। এখন আসতেছি বাকি যেটা আছে সেটাকে সমতা করব। এখানে ক্লোরিন আছে 6টা, এখানে ক্লোরিন আছে একটা, এখানে হাইড্রোজেন আছে 6টা, এখানে হাইড্রোজেন আছে একটা, তাহলে টোটালটারে 6 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। তাহলে 6HCl, শেষ। এই হচ্ছে সমতাকরণ। এবার মোল অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যে 6 মোল HCl দরকার হয়, এটা আমরা সমতা না করা পর্যন্ত কিন্তু আমরা বুঝবো না। এবং
ইন্ডাস্ট্রিয়ালি যখন তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবা বা হচ্ছে তোমার ল্যাবে কাজ করবা, তখন তোমার একটা রিয়াকশন ঘটাইতে হইলে সেই রিয়াকশনে কতটুকু প্রোডাক্ট লাগবে, কতটুকু রিয়াক্টেন্ট ইউজ করতে হবে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং রসায়নের একটা শাখাই আছে যেখানে এই জিনিসগুলা প্র্যাকটিস করা হয়। তো যাই হোক, আমরা এখন হচ্ছে কুইজ দেখব। কুইজ 1, হাইড্রোজেন অক্সিজেন সমতাকৃত অবস্থায়, এটা এই মাত্র করছি ভাই, 2বার করছি আজকের ক্লাসে। তো দেখো, হাইড্রোজেন অক্সিজেন আর H2O এটার যে অনুপাত সেটা আসলে কিভাবে করব। দুইটা, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন, পানি তৈরি হচ্ছে ভাইয়া একটা, ঠিক আছে। তাহলে দেখো, এখানে অক্সিজেন আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এটা দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হাইড্রোজেন হয়ে যায় 4টা, তাহলে এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে আসতেছে রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া সি, ঠিক আছে। তাহলে আমরা পোলটা শেষ করে দিচ্ছি, পরবর্তী এমসিকিউ যেটা সেটা দেখি। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে কি বলা হয়, স্টয়কিওমিতি বলা হয়, ঠিক আছে। স্টয়কিওমেট্রি বা স্টয়কিওমিতি বলা হয়। এবং আমরা বেসিক্যালি এই যে এত সমতা টমতা করার মেইন উদ্দেশ্যই হচ্ছে স্টয়কিওমিতি শেখা। খুবই ইজি জিনিস ভাইয়া, ঐকিক নিয়ম পারলে এটা কোনো বিষয় না। রাসায়নিক সমীকরণ থেকে মোলের হিসাব সংক্রান্ত যে তথ্যসমূহ লেখা যায় তা ওই বিক্রিয়ার স্টয়কিওমিতি। তাহলে দেখো বিষয়টা কি দাঁড়াইলো, দাঁড়াইলো হচ্ছে ভাইয়া, এই যে ধরো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুয়ালস টু 2NH3। তাহলে প্রথম ইনফরমেশন আমি কি পাচ্ছি, স্টয়কিওমিতি আমাকে বলে যে দেখো সব সময় 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেনই বিক্রিয়া করবে। তাহলে মোলের সংখ্যার হিসাব আমাকে বলে দেয়। তাহলে নাইট্রোজেন যদি 1 মোল থাকে, হাইড্রোজেন হবে 3 মোল ভাইয়া, ঠিক আছে। এবং সেই অনুযায়ী বিক্রিয়া করলে তুমি 2 মোল অ্যামোনিয়া পাবা। তাহলে এখন সবসময় কি আমাকে মোলের হিসাবে থাকবে, বাজার থেকে আমি কি বলতে পারবো যে 2 মোল ইয়া দেন, নাইট্রোজেন দেন? না, আমার কিন্তু গ্রামে কিনতে হবে, কেজিতে কিনতে হবে। তো সেটাকে যদি আমি কেজিতে গ্রামে কনভার্ট করি তাহলে কি হবে, 1 মোল নাইট্রোজেন মানে 28 গ্রাম নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন মানে 3 ইন্টু 2 অর্থাৎ 6 গ্রাম হাইড্রোজেন, 2 মোল অ্যামোনিয়া মানে হচ্ছে 2 ইন্টু তোমার 17 মানে 34 গ্রাম অ্যামোনিয়া। আবার এরা কিন্তু সবাই গ্যাস, গ্যাসের হিসাবে ধরো 28 গ্রাম নিছি আমি, 6 গ্রাম নিছি হাইড্রোজেন, তাহলে কত ভলিউম অ্যামোনিয়া তৈরি হবে, 2 মোল মানে কি 2 ইন্টু 22.4 লিটার, এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে হবে 3 ইন্টু 22.4, এখানে হচ্ছে 1 ইন্টু 22.4 লিটার। আমরা ভলিউমের সাপেক্ষে বের করতে পারি, আমরা গ্রামের সাপেক্ষে বের করতে পারি, আমরা মোলের সাপেক্ষে বের করতে পারি, বাট মেইন অনুপাতটা আসে কোথা থেকে ভাই, মেইন অনুপাতটা হচ্ছে এই যে মোল সংখ্যার যে অনুপাত, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্টয়কিওমেট্রি, স্টয়কিওমেট্রি। ঝামেলা না থাকলে জানো, আমরা তোমাদেরকে লিডার বোর্ড দেখিয়ে দিচ্ছি। যে এই জিনিসটা সমতা হারে বিক্রিয়া করে। তুমি যদি নাইট্রোজেনকে এনে 5 মোল হাইড্রোজেন দিয়ে বলো যে নাও বিক্রিয়া করো, এখানে নাইট্রোজেন সবসময় 3 মোলের সাথে বিক্রিয়া করবে, 3 মোলের সাথে বিক্রিয়া করে সবসময় 2 মোল অ্যামোনিয়াই তৈরি করবে। এখন তুমি যদি এখানে নাইট্রোজেনের 4 মোল নিয়ে আসো, তাহলে ওকে অবশ্যই 3 4 12 মোল দিতে হবে, এবং এখানে ওই অনুযায়ী 4 দুগুণী 8 মোল তৈরি হবে, ঠিক আছে। এই যে মোল সংখ্যার অনুপাত 1:3:2, এটা সবসময় সেম থাকবে, ঠিক আছে। এখন আমি তো তোমার ম্যাথে যাই নাই, তো তুমি যে বুঝো নাই বলতেছো, তুমি কি বুঝো নাই সেটা আগে ফিগার আউট করো যে আমি ভাই এইটুক বুঝি নাই।
ওকে, আচ্ছা এটা বুঝো নাই কিভাবে আসলো? নাইট্রোজেন এখানে কত মোল আছে? নাইট্রোজেন কত মোল আছে? 1 মোল। হাইড্রোজেন 3 মোল, অ্যামোনিয়া 2 মোল, ওইটাই লিখছি ভাই। ওকে, ঠিক আছে। 28 গ্রাম কোথা থেকে পাইলেন? নাইট্রোজেন 1 মোল, 1 মোলের এই নাইট্রোজেনের মোলার ভর কত? 28। হাইড্রোজেনের মোলার ভর 2, তাহলে 3 মোলের ভর হচ্ছে 6। অ্যামোনিয়ার মোলার ভর কত দেখো? অ্যামোনিয়ার মোলার ভর হচ্ছে, একটা নাইট্রোজেনের 14 আর 3 17, সেখান থেকে আসছে, তাহলে 2টা অ্যামোনিয়া আছে, তার মানে হচ্ছে 34। ঠিক আছে, ক্লিয়ার? এই যে এই ধরনের যদি তুমি মানে ভিটামিন বিহীন প্রশ্ন করো তাহলে কিন্তু খুবই কষ্ট হয়। ঠিক আছে, যে ভাই 17 কোথা থেকে আসলো? তাহলে আমি লাস্ট 2টা ক্লাসে কি পড়াইছি আসলে? মোল সংখ্যা পড়াইছি, মোলার ভর পড়াইছি। সেই জিনিসগুলো যদি মিস দিয়ে বলো যে ভাই 17 বুঝি নাই, হ্যাঁ এখানে 2 কেমনে আসছে বুঝি নাই, 28 কেমনে আসছে বুঝি নাই, তাহলে তো হবে না, ধারাবাহিকতা মেনটেন করতে হবে না? ওকে, এবার ম্যাথ করব। ম্যাথ যদি না বুঝো তারপরে আবার বুঝাবো। ঠিক আছে, দেখো, লোহার আকরিক থেকে লোহা নিষ্কাশন করতে নিম্নোক্ত বিক্রিয়া সম্পন্ন করতে হয়। আচ্ছা, এটা একটা মজার ম্যাথ। দেখো, যে ধরো লোহার খনিতে আহ কিন্তু লোহা নরমালি থাকে না। নরমালি ধরো যে তুমি ধরো বিএসআরএম কোম্পানিতে চাকরি করো বা কেএসআরএম কোম্পানির তুমি ধরো হেড ইঞ্জিনিয়ার। এখন তোমরা একটা জমি কিনছো, ওই জমির নিচে আয়রনের খনি আছে। ঠিক আছে, আয়রনের খনিতে কিন্তু আয়রন রড আকারে থাকে না। ঠিক আছে, আহ আকরিক কি? আকরিক হচ্ছে ভাই খনি। ঠিক আছে, এখন এটা আমরা চ্যাপ্টার 10-এ গিয়ে পড়বো। তো কি হিসাবে থাকে? আকরিক আকারে থাকে। আকরিকটা কি? আকরিক হচ্ছে এই যে ফেরিক অক্সাইড, ঠিক আছে, বা ফেরাস সালফাইড, এই টাইপের আকারে থাকে। তাহলে এখান থেকে কি আমার অক্সাইডটা লাগবে না, আমার শুধু আয়রন লাগবে। এই আয়রনটাকে এক্সট্রাক্ট করতে হয় রিয়াকশন করে। এখন তোমার ধরো ফোন দিছে তোমার কোম্পানির লোকজন যে স্যার এখানে 2 টন ফেরিক অক্সাইড আছে, তাহলে আপনি একটু হিসাব করে আমাদের জানান যে কতটুকু আয়রন এখান থেকে আমি লাভজনকভাবে বের করতে পারবো। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ম্যাথ, একদম প্র্যাকটিক্যালি কেমিস্ট্রির প্রয়োগ। তাহলে দেখো, আমরা কি করলাম? একটা রিয়াকশন বের করলাম যে কোন রিয়াকশনে এফিশিয়েন্টলি বের করা যায়। তো ফাইন, আমরা যদি এই যে ফেরিক অক্সাইডের সাথে কার্বনের রিয়াকশন ঘটাই, তাহলে কি হয়? তাহলে বেসিক্যালি আয়রন মুক্ত হয়, এফি বের হয়, আর কার্বন মনোক্সাইড বের হয় ভাইয়া। ফাইন, এবার ঠান্ডা মাথায় হিসাব করবা। আয়রন আছে এখানে 2টা, এখানে কয়টা আছে? 1টা, তাহলে এখানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এরপরে অক্সিজেন আছে কয়টা? 3টা, এখানে আছে 1টা, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কার্বন এখানে বেড়ে 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা 3 দেই, ব্যালেন্স হলো ইকুয়েশন। এইবার আবার বুঝাচ্ছি স্টয়কিওমেট্রি কি, বা স্টয়কিওমেট্রি বোঝা লাগবে না, তুমি জাস্ট মোলের হিসাবটা বুঝো। এখানে আয়রন অক্সাইড ইউজ করছি 1 মোল, কার্বন ইউজ করছে 3 মোল, আয়রন উৎপন্ন হয়েছে 2 মোল, কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে 3 মোল। এতটুকু সিম্পল কথা কারো বুঝতে অসুবিধা আছে কিনা আমার জানাও। এতটুকু, এই যে 1 মোল, 3 মোল, 2 মোল আর 3 মোল, এতটুকু বুঝছো? আচ্ছা, নাই, বুঝছি। তাহলে ভাইয়া 1 মোল আমি এটাই লিখলাম, এটার নিচে লিখলাম যে এই যে আয়রন অক্সাইড, এইটা আমার এই টোটাল রিয়াকশন যদি করাইতে চাই 3 মোল কার্বনের জন্য এটা জাস্ট 1 মোল লাগে। বুঝো? কার্বন কয় মোল লাগে? কার্বন লাগবে সেই অনুযায়ী 1 মোল আয়রন অক্সাইড দিলে অবশ্যই 3 মোল কার্বন লাগবে, এখানে কোনো কমতি নাই। যদি আমি এই দুইটা 1:3 অনুপাতে ইউজ করতে পারি, তাহলে আমাকে প্রকৃতি রিয়াকশন করে কি দিবে? 2 মোল আয়রন দিবে। তাহলে এখানে আমি পাবো 2 মোল আয়রন, আর কি পাবো? 3 মোল কার্বন মনোক্সাইড। এই যে সেকেন্ড লাইন, এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা এবার বলো। তোমাদের এখন এই যে তোমাদের ভিটামিনের অভাবজনিত কারণে বারবার ধাপে ধাপে বুঝাইতে হইতেছে। যাই হোক, রোজা লাগছে তোমাদের। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। ঠিক আছে,
আচ্ছা, জাস্ট ক্লিয়ার লেখা লাগবে না, সি লিখলেই হবে। জি ভাইয়া, সি 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 মানে ক্লিয়ার, ঠিক আছে, সি সি মানে ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, এইবার ভাইয়া আমি তোমাদের লাস্ট ক্লাসগুলোতে পড়াইছি যে 1 মোল মানে হচ্ছে কোন একটা পদার্থের 1 মোল মানে কি, তার আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করতে হবে। তাহলে ভাইয়া প্রত্যেকের আণবিক ভর কি আলাদা, তাহলে প্রত্যেকের জন্য কি গ্রামের তাদের ওজন আলাদা হবে। এবার আমরা ওই ওজনটা নির্ণয় করব। ফেরিক অক্সাইডের আণবিক ভর কত জানো? 2 × 56 + 48, ঠিক আছে। তাহলে 160, তাহলে এটা আসতেছে হচ্ছে 160। তাহলে ভাইয়া 1 মোলের পরিবর্তে 1 মোল ফেরিক অক্সাইডের পরিবর্তে জাস্ট এইটুকের জন্য, এই যে এতটুকুর জন্য কি আমি এখানে 1 মোলের পরিবর্তে লিখতে পারি 160 গ্রাম? বলো বলো, এতটুকু কি লিখতে পারি কিনা, যে 160 গ্রাম ফেরিক অক্সাইড লিখতে পারি। তাহলে 3 মোল কার্বনের জন্য আমি কত গ্রাম লিখবো এবার তোমরা বলো। ভেরি গুড, চমৎকার চমৎকার। তাহলে 36 ভাইয়া, 3 × 12, তাহলে 36। নাইস। এখানে এবার বলছে যে তাহলে 2 মোল আয়রন যদি উৎপন্ন হয় তাহলে কত গ্রাম আয়রন উৎপন্ন হয় বলো তো দেখি। তাহলে আয়রনের আণবিক পারমাণবিক ভর হচ্ছে 56, তাহলে বলো এখানে আমি 2 মোলের পরিবর্তে কত গ্রাম লিখতে পারি? চমৎকার, 112। তাহলে এখানে 3 মোল কার্বন মনোক্সাইডের পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে 3 × কার্বনের 12, অক্সিজেনের 16, 28, এটা লিখতে পারি। বাট এবার আসি প্রশ্নে কি চাইছে ভাই, আমাদের ম্যাথ শেষ। প্রশ্নে বলছে 1000 গ্রাম আয়রন অক্সাইড থেকে কত গ্রাম লোহা পাওয়া যাবে, উৎপন্ন কার্বন মনোক্সাইডের আয়তন কত হবে। তাহলে ভাইয়া কার্বন মনোক্সাইড কি গ্যাস, এখানে আছে 3 মোল গ্যাস, তাহলে 3 মোল গ্যাসের আয়তন কত? 1 মোল গ্যাসের আয়তন যদি 22.4 হয় তাহলে 3 মোল গ্যাসের আয়তন হবে হচ্ছে 3 × 22.4। তাহলে এই ম্যাথ 2 ভাগে বিভক্ত, এই ম্যাথ আমরা 2টা পেজে করব, ঠিক আছে। তাহলে চলো প্রথম পেজে আগে করি। প্রথমটাই চাইছে আয়রনের পরিমাণ। তাহলে দেখো ভাইয়া একটু সিম্পলি খেয়াল করো, 160 গ্রাম আয়রন অক্সাইড থেকে 112 গ্রাম লোহা পাওয়া যায়, 1000 গ্রাম থেকে কত পাওয়া যায় পারবা? বলো যে না ভাই পারবো না। ভেরি গুড, তাহলে যেহেতু তোমরা পারবা না তাহলে আমি করে দিই, ঠিক আছে। তাহলে দেখো 160 গ্রাম আয়রন অক্সাইড থেকে লোহা পাওয়া যায় 112 গ্রাম। তাহলে 1000 গ্রাম Fe2O3 থেকে লোহা পাওয়া যায় 112 ডিভাইডেড বাই 160 ইন্টু 1000, কত ভাইয়া, কত হয় এটা? চমৎকার, 700 গ্রাম। তাহলে বুঝছো জিনিসটা যে একদম প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে, একটা রিয়াকশন থেকে হিসাব। তার মানে ওই যে খনিটার মধ্য থেকে আমি যদি 1 টন লোহা অক্সাইড বের করি, 1 টন ফেরিক অক্সাইড বের করি, তার মধ্যে কি 300 কেজি ওয়েস্ট হবে, 700 কেজি আমি পাবো, লোহা পাবো। যদি 2 টন হয় তাহলে 1400 কেজি পাবো, যদি 4 টন হয় তাহলে 2800 কেজি পাবো, ঠিক আছে। এরকম এইভাবে হিসাবটা করা হয়। ফিল করতে পারছো ভাইয়া? তাসনিম বলতেছে আজ পর্যন্ত আমার রিপ্লাই দেন নাই ভাইয়া, এই যে এখন দিয়ে দিলাম ভাইয়া, মন খারাপ করো না। ওয়েস্ট হবে মানে ওটা আমার কাজে লাগবে না, কার্বন মনোক্সাইড তৈরি হবে। কার্বন মনোক্সাইডকে আমি ইন্ডাস্ট্রিয়ালি কাজে লাগাবো না। এই যে দেখো এখানে আমি টোটাল জিনিস ইউজ করছি 160 গ্রাম, 160 গ্রাম লোহা আমি কি পাবো না, 160 গ্রাম থেকে আমি পাইছি 112 গ্রাম, তাহলে ওই যে 1000 গ্রাম থেকে পাইছি 700 গ্রাম, 300 গ্রাম কি ওয়েস্ট হয়েছে না, অক্সিজেন বের হয়ে গেছে না, ওইটা। ক্লিয়ার? সব থেকে ইজি না? আচ্ছা ইজি ভুলে যাবা ভাইয়া। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে আমরা কার্বন মনোক্সাইডেরটা হিসাব করব, ঠিক আছে। তো দেখো 160 গ্রাম যদি আমি
ফেরিক অক্সাইড ইউজ করি, তাহলে কার্বন মনোক্সাইড পাই 3 মোল। তাহলে 3 মোল মানে হচ্ছে 3 × 22.4 মানে 67.2। তাহলে এখানে ইউজ করব হচ্ছে 67.2 লিটার কার্বন মনোক্সাইড। ঠিক আছে, কার্বন মনোক্সাইড পাই 67.2 লিটার। তাহলে 1000 গ্রাম থেকে পাবো হচ্ছে 67.2 ডিভাইডেড বাই 160 ইন্টু 1000। লিটার, লিটার ভাই, এটা লিটার। 420 লিটার, তাই না? ভেরি গুড। তাহলে 420 লিটার। এই তো সেম ম্যাথস, সেম প্রসিডিউর, আমরা একইভাবে করবো আর কি। ঠিক আছে, ওকে। এবার দেখো এমসিকিউ, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হয়? ভাইয়া একটু একটু বলে রাখি যে এই টাইপের রিয়াকশন গুলো তোমাদের কাছে অপরিচিত। কেন? কারণ তোমরা চ্যাপ্টার 7 এখনো পড়ো নাই। চ্যাপ্টার 7 পড়লে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন এখানে বলছে 50 গ্রামকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হবে? ভাইয়া 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100 গ্রাম, ক্যালসিয়াম অক্সাইডের ভর হচ্ছে 56 গ্রাম, কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম। ঠিক আছে, তাহলে 100 গ্রাম থেকে যদি 44 গ্রাম তাই, তাহলে 50 গ্রাম থেকে কত পাবো? 50 গ্রাম থেকে পাবো হচ্ছে 22 গ্রাম। ভাইয়া তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি। ওকে, 5 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড পেতে হলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম লাগবে? এটা হচ্ছে তোমাদের জন্য কুইজ 2 ভাইয়া, এটা খুবই মজার কোশ্চেন। তাহলে 2mg প্লাস O2 2mgO। আগের কোশ্চেনে একজন জিজ্ঞেস করছে যে এই ক্যালসিয়াম কার্বনেটে 100 কিভাবে আসছে। তুমি কিন্তু তোমার জন্য 7 বালতি মাইর। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে 2mg মানে হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে 24। আচ্ছা বলি ভাইয়া, ঠিক আছে, দেখো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100, ক্যালসিয়ামের 40, কার্বনের 12 আর অক্সিজেনের 48। তাহলে 52 আর 48 কোথায়? 100, এভাবে আসছে। ঠিক আছে, আচ্ছা তো একইভাবে এখানে আমরা ইউজ করতেছি হচ্ছে 2 × 24 মানে 48 আর এখানে 32। তাহলে 10 গ্রাম এর জন্য কত হবে? তাহলে 48 গ্রামের জন্য আমাদের দরকার হয় হচ্ছে 32 গ্রাম। তাহলে 10 গ্রামের জন্য দরকার হবে 32 ডিভাইডেড বাই 48 ইন্টু হচ্ছে 10। ঠিক আছে, এটা দেখো হাতে হাতেই করা যায়। তুমি 16 দিয়ে যদি কাটো, এখানে 2 এখানে 3, তাহলে 0.667 হয়। রাইট অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা এটা আমরা অলরেডি করছি। ঠিক আছে, কুইজ নম্বর 3 দেখো, ম্যাগনেসিয়াম কার্বনেট আর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। হ্যাঁ, ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর কত জানো? 24 প্লাস 12 প্লাস 3টা অক্সিজেন মানে হচ্ছে 48। একবারে যদি করো 84। ঠিক আছে ভাই, 84 গ্রাম যদি ইয়া করে, এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় হচ্ছে তোমার 40 গ্রাম। 40 কিভাবে? 24 প্লাস 16। ঠিক আছে, তাহলে 84 গ্রাম থেকে যদি 40 গ্রাম পাওয়া যায়, তাইলে 63 গ্রাম থেকে কত গ্রাম পাওয়া যাবে? 40 ডিভাইডেড বাই 84। আচ্ছা এতটুকু আমি রাখি, এবার তোমরা করো। কুইজ আমি লঞ্চ করতেছি, এটা যেহেতু কুইজ তোমরা তাহলে রাখছো, সেটাই আমি দেখতে পাইলাম। তাহলে রাইট আনসার হবে হচ্ছে সি ভাইয়া, 30। অত্যন্ত হতাশাজনক। লিডার বোর্ড দেখতে পাচ্ছি শাফিন, আবারও শাফিন প্রথমে, শুভ, মুজাহিদ, ফাহমিদা। ওকে,
তো আমরা এইবার হচ্ছে দেখলাম এতক্ষণ পর্যন্ত যা যা দেখছি সেগুলো মোটামুটি কার সাথে কতটুকু বিক্রিয়া করবে, ঠিক আছে। এইবার কাহিনী হচ্ছে যে আমার তো সব সময় সবাই তার ক্যালকুলেশন জানে না, ঠিক আছে। তো ধরো তুমি তোমার কোম্পানির এমন একজনকে পাঠাইছো যে আসলে কেমিস্ট্রি পারে না, ঠিক আছে, তারে বলছো যে ভাই তুমি এই ইয়া নিয়ে আসো, ম্যাগনেসিয়াম কার্বনেট নিয়ে আসো, সরি আগেরটায় দেখি, এই যে ধরো ক্যালসিয়াম কার্বনেট, এই যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন নিয়ে আসতে বলছো তুমি। এটা লাগবে ধরো 48 গ্রাম আর এটা লাগবে 32 গ্রাম। এখন সে এটাও 48 কেজি নিয়ে আসছে, এটাও 32 কেজি নিয়ে আসছে, তাহলে বাকি 16 কেজি কি হবে বলতো? ওয়েস্ট হবে। তাহলে এই ওয়েস্টটা যাতে না হয়, বা এরকম যদি দুইটা সেম আনো বা কোনো একটা বেশি কমানো, সেই ক্ষেত্রে কোন মেজার নেওয়া যায় সেটার জন্য আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো ফাইন, এতক্ষণ আমরা পড়লাম। এখন আমরা একটা বিরতি দিব, কিন্তু ক্লাসের বিরতি না, একটা গল্পের বিরতি, ঠিক আছে।